তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের এই ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সিলেবাসগুলো আজকে আমরা আলোচনা করব। পলিটিক্যাল সায়েন্স সিসিপিএস 5, 6 এবং 7 এর সিলেবাস প্রথমে আলোচনা করব। তার সাথে সাথে সেই যে বিভিন্ন চ্যাপ্টারগুলো রয়েছে বা বিভিন্ন টপিকগুলো রয়েছে সেখান থেকে কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে সেগুলো একটু একটু আলোচনা করব এবং তার সাথে সাথে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটাও কিন্তু আজকে আমরা আলোচনা করব। তাহলে শুরু করা যাক ক্লাসটা। প্রথমেই দেখো তোমাদের রয়েছে কোর কোর্স 5। কোর কোর্স 5 পেপারের নাম কি? ইন্ট্রোডাকশন টু কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স। কম্পারেটিভ গভর্নমেন্ট মানে হচ্ছে তুলনামূলক সরকার। তুলনামূলক সরকারের সম্পর্কে আমরা এই যে পেপারটা রয়েছে এই পেপারটায় আমরা জানতে পারবো। আর এই পেপারটায় তোমাদের 4টে করে ব্লক রয়েছে, তার সাথে সাথেই প্রত্যেকটা ব্লকে দেখো 5টা করে ইউনিট কিন্তু রয়েছে। তাহলে ব্লক 1-এ কি আছে? ব্লক 1-এ রয়েছে কম্পারেটিভ পলিটিক্স, অর্থাৎ কম্পারেটিভ পলিটিক্স কাকে বলে বা তুলনামূলক রাজনীতি বলতে কি বোঝায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেটার নেচার অর্থাৎ প্রকৃতি এবং স্কোপ বা পরিধি আমরা আলোচনা করব। এই যে চ্যাপ্টারটা এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তার কারণ এই চ্যাপ্টার থেকে তুলনামূলক রাজনীতি বলতে কি বোঝো এই প্রশ্নটা আসতে পারে। তার সাথে সাথে তুলনামূলক রাজনীতির প্রকৃতি এবং পরিধি সম্পর্কে আলোচনা করো, একটা 10 নম্বরের অ্যান্সার হিসাবে কিন্তু এটা আসতে পারে। বা তুলনামূলক রাজনীতির প্রকৃতি এবং পরিধি সিঙ্গেল কিন্তু 6 নম্বরের পরেও আসতে পারে। তাহলে এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সেকেন্ড ইউনিটে রয়েছে মেথডস অফ কম্পারেটিভ পলিটিক্স, অর্থাৎ তুলনামূলক রাজনীতির যে বিভিন্ন পদ্ধতি রয়েছে বা যে বিভিন্ন মেথডগুলো রয়েছে সেই সম্পর্কে কিন্তু আমরা এই চ্যাপ্টারটায় জানব। থার্ড চ্যাপ্টারে রয়েছে ইউরোসেন্ট্রিজম ইন কম্পারেটিভ পলিটিক্স। তুলনামূলক রাজনীতির মধ্যে যে ইউরোপীয় কেন্দ্রিকতার ব্যাপারটা রয়েছে বা ইউরোসেন্ট্রিজমের বিষয়টা রয়েছে সেটা কিন্তু আমরা এই যে চ্যাপ্টার বা এই যে টপিকটা রয়েছে সেটার মাধ্যমে আমরা জানতে পারবো। এবং এই যে চ্যাপ্টারটা রয়েছে এখান থেকে একটা প্রশ্ন আসে যে এই যে কম্পারেটিভ পলিটিক্স বা কম্পারেটিভ স্টাডি বা বিভিন্ন তত্ত্ব গঠনের ক্ষেত্রে ইউরোসেন্ট্রিক বা ইউরোসেন্ট্রিজমের বা ইউরো কেন্দ্রিকতার যে একটা প্রবণতা বা একটা প্রভাব সেটা তোমরা আলোচনা করো। এটা কিন্তু তোমাদের 6 নম্বরের প্রশ্ন হিসাবে অনেক সময় আসতে পারে। এবার আসছে ইউনিট 4-এ গোয়িং বিয়ন্ড ইউরোসেন্ট্রিজম, অর্থাৎ একটু আগেই আমি বললাম যে এই যে ইউরোপীয় প্রবণতা কম্পারেটিভ পলিটিক্স বা তুলনামূলক রাজনীতির মধ্যে একটা ইউরোপ কেন্দ্রিকতার একটা বিষয় দেখা যায়, সেটা থেকে কিভাবে তার একটা বিকল্প পদ্ধতি বিভিন্ন বিকল্প পদ্ধতি গড়ে উঠছে সেই বিষয়টা কিন্তু আমরা এই ইউনিট 4-এ দেখতে পারবো। তারপর আসছি আমরা ইউনিট 5 রিসেন্ট ট্রেন্ডস ইন কম্পারেটিভ পলিটিক্স, অর্থাৎ তুলনামূলক রাজনৈতিক ব্যবস্থায় বা তুলনামূলক রাজনীতিতে যে বর্তমান যে বিভিন্ন ট্রেন্ডসগুলো দেখতে পাওয়া যাচ্ছে সেটা নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করব। এরপর চলে আসি ব্লক 2-তে। ব্লক 2-এর ইউনিট 1-এ রয়েছে ক্যাপিটালিজম, অর্থাৎ পুঁজিবাদ। কি বলেছে? পুঁজিবাদের মিনিং, অর্থাৎ পুঁজিবাদ বলতে আমরা কি বুঝি সেটা আমরা জানবো, পুঁজিবাদের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো সেটা আমরা জানবো। তার সাথে সাথে কি দেখব, এই যে পুঁজিবাদের ডেভেলপমেন্ট কিভাবে হচ্ছে সেই বিষয়টা কিন্তু আমরা এখানে দেখব। ইউনিট 2-তে চলে আসি গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের জায়গা। এই চ্যাপ্টার থেকে তোমাদের জানতে হবে বিশ্বায়ন বলতে আমরা কি বুঝি, তার সাথে সাথে বিশ্বায়নের যে 3টে ধারা রয়েছে বা বিশ্বায়নের যে 3টে ভাগ আমরা বলতে পারি, যে রাজনৈতিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে, এই যে ভাগগুলো রয়েছে এগুলো কিন্তু তার সাথে সাথে আলোচনা করতে হবে। আর তার সাথে সাথে কিন্তু বিশ্বায়নের সুফল এবং কুফল
অর্থাৎ বিশ্বায়নের যে প্রভাবটা রয়েছে সেটাও আমরা এই চ্যাপ্টারে কিন্তু দেখব। তারপর আমরা আসছি ইউনিট 3-তে, সোশ্যালিজম। সোশ্যালিজম মানে সমাজতন্ত্র। সমাজতন্ত্রের সম্পর্কে কি জানবো, তার মিনিং, অর্থাৎ সোশ্যালিজম বলতে আমরা কি বলছি বা সোশ্যালিজম কাকে বলে, এর অর্থ কি, এবং বিভিন্ন তাত্ত্বিকরা সোশ্যালিজম সম্পর্কে যে বিভিন্ন রকম ধারণা বা তত্ত্বের কথা বলেছে সেগুলো কিন্তু আমরা এই চ্যাপ্টারে দেখব। তার সাথে সাথেই কি দেখব, এর গ্রোথ কিভাবে হচ্ছে, মানে কিভাবে এই যে সোশ্যালিজমের যে কনসেপ্টটা আস্তে আস্তে বিকাশ লাভ করছে এবং তার কিভাবে সেটা ছড়িয়ে পড়ছে এবং তার কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা কিন্তু আমরা এই সোশ্যালিজমের চ্যাপ্টারটায় দেখব। চলে আসছি ইউনিট 4-এ, সোশ্যালিজম ইন প্র্যাকটিস। সোশ্যালিজম ইন প্র্যাকটিস এই চ্যাপ্টারটায় আমরা দেখব যে কোন কোন রাষ্ট্রে এই যে সোশ্যালিজম বা সমাজতন্ত্র ছিল। এবং তোমরা জানো যে এই যে সোশ্যালিজম বা সমাজতন্ত্র ছিল এরকম একটা রাষ্ট্রের একটা খুব ভালো উদাহরণ হচ্ছে ইউএসএসআর, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন, তাই তো। তো এরকম যেই রাষ্ট্রগুলোতে সোশ্যালিজমের ব্যবস্থা রয়েছে বা সোশ্যালিজম এইরকম শাসন ব্যবস্থা রয়েছে, সেই যে দেশগুলো বা সেই রাষ্ট্রগুলো সম্পর্কেও কিন্তু আমরা এখানে পড়ব। আচ্ছা, এবার চলে আসি ইউনিট 5-এ। ইউনিট 5-এ দেখো রয়েছে লিমিটেশন অফ ক্যাপিটালিজম অ্যান্ড সোশ্যালিজম, অর্থাৎ এই যে সোশ্যালিজম আর ক্যাপিটালিজম যেটা তোমাদের এর আগের চ্যাপ্টারগুলোয় পড়তে হবে, এই সোশ্যালিজম এবং ক্যাপিটালিজম, পুঁজিবাদ এবং সমাজতন্ত্র দুটোরই তো কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেই সীমাবদ্ধতার বিষয়ে কিন্তু আমরা ইউনিট 5 চ্যাপ্টারটায় জানতে পারবো। তারপর চলে আসি ব্লক 3-তে। দেখো ব্লক 3-এর ইউনিট 1-এ রয়েছে কলোনিয়ালিজম, মিনিং অ্যান্ড কনটেক্সট। কলোনিয়ালিজম মানে হচ্ছে উপনিবেশবাদ এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। উপনিবেশবাদ বলতে কি বোঝো এবং উপনিবেশবাদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসতেই পারে। তার সাথে সাথে উপনিবেশবাদের বিভিন্ন কারণগুলো বা এই যে উপনিবেশবাদ গড়ে ওঠার পিছনে যে কারণগুলো রয়েছে সেগুলো আলোচনা করো, এই প্রশ্নটাও কিন্তু তোমাদের পরীক্ষায় দিতে পারে। এবার আসছে ইউনিট 2-তে, বলেছে ফর্মস অফ কলোনিয়ালিজম। ফর্মস অফ কলোনিয়ালিজম কি? উপনিবেশবাদ তো আলোচনা হলো, উপনিবেশবাদ বলতে কাকে বলে এগুলো তো তোমাদের বললাম। এই চ্যাপ্টারে পড়তে হবে উপনিবেশবাদের যে বিভিন্ন ফর্মগুলো রয়েছে বা বিভিন্ন বিভাগ বা ভাগগুলো রয়েছে বা বিভিন্ন ধরনগুলো রয়েছে, সেই বিষয়ে কিন্তু এই চ্যাপ্টারটায় আলোচনা করা হবে। এবার দেখো ইউনিট 3-তে হচ্ছে ডিকলোনাইজেশন, মিনিং অ্যান্ড কনটেক্সট। ডিকলোনাইজেশন মানে হচ্ছে অব উপনিবেশবাদ, অর্থাৎ এটা হচ্ছে ঠিক উপনিবেশবাদের উল্টো রূপ বলতে পারো। তাই এই অব উপনিবেশবাদের আমরা অর্থ জানব এবং তার সাথে সাথে কিভাবে এটার মানে এটা কিভাবে আসছে বা কেন এর উন্মেষ ঘটছে সেই বিষয়টা কিন্তু আমরা এখানে দেখব। ইউনিট 4-এ দেখব অ্যান্টি কলোনিয়ালিস্ট স্ট্রাগল, অর্থাৎ উপনিবেশবাদ বিরোধী যে আন্দোলনগুলো বিভিন্ন দেশের ক্ষেত্রে সেটা কিন্তু আমরা ইউনিট 4-এ আলোচনা করব। এবার আমরা দেখব ইউনিট 5। ইউনিট 5-এ হচ্ছে প্রসেস অফ ডিকলোনাইজেশন, অর্থাৎ এই যে অ্যান্টি কলোনিয়ালিস্ট স্ট্রাগল তো হচ্ছে ডিকলোনাইজেশনের জন্য, কিন্তু ডিকলোনাইজেশন হওয়ার জন্য একটা প্রক্রিয়ার দরকার বা একটা প্রসেসের মধ্যে দিয়ে এই যে আন্দোলনগুলো হচ্ছে, সেই যে প্রক্রিয়াগুলো সেটা সম্পর্কে আমরা ইউনিট 5-এ জানব। এই যে প্রক্রিয়াটা যে বললাম প্রসেস অফ ডিকলোনাইজেশন, এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এই পুরো ব্লক 3-এর যে এই যে চ্যাপ্টারগুলো রয়েছে এই চ্যাপ্টারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন আসতে পারে। এবার চলে আসি ব্লক 4-এ। ব্লক 4-এর ইউনিট 1-এ রয়েছে
পলিটিক্যাল অ্যান্ড কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট অফ কোন কোন দেশের চেয়েছে? ব্রিটেন, ব্রাজিল, নাইজেরিয়া অ্যান্ড চায়না। অর্থাৎ এই যে ব্রাজিল, ব্রিটেন, নাইজেরিয়া, চায়না এগুলোর যে কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট বা সাংবিধানিক উন্নয়ন এগুলো সম্পর্কে কিন্তু আমরা ইউনিট 1-এ পড়ব। ইউনিট 2-তে চলে আসছি, মেজর চেঞ্জেস ইন দ্য ইকোনমি অফ ব্রিটেন, ব্রাজিল, নাইজেরিয়া অ্যান্ড চায়না। ব্রিটেন, ব্রাজিল, নাইজেরিয়া এবং চায়নার যে ইকোনমিক, প্রত্যেকটা দেশই তো চায় তার একটা ইকোনমিক গ্রোথ হোক এবং সেই জন্য তারা বিভিন্ন পলিসি আনে সবসময়। তো সেরকম ব্রিটেন, ব্রাজিল, নাইজেরিয়া এবং চায়না তাদের যে ইকোনমিক উন্নয়নের জন্য সময় সময় বিভিন্ন ধরনের পলিসি আনছে, সেটা নিয়েই কি আসছে? মেজর চেঞ্জেস, অর্থাৎ যে পরিবর্তনগুলো আসছে, মেজর চেঞ্জেস ইন দ্য ইকোনমি অফ ব্রিটেন, ব্রাজিল, নাইজেরিয়া, চায়না। তাহলে এই চ্যাপ্টারটায় ব্রিটেন, ব্রাজিল, নাইজেরিয়া এবং চায়নার যে ইকোনমিক পরিবর্তনগুলো হচ্ছে সময় সময় সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। ইউনিট 3-তে চলে আসি, মেজর পলিটিক্যাল ইনস্টিটিউশনস, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার অফ ব্রিটেন, ব্রাজিল, নাইজেরিয়া অ্যান্ড চায়না। এই যে চ্যাপ্টারটা রয়েছে যেখানে মেজর পলিটিক্যাল ইনস্টিটিউশনস অফ ব্রিটেন, অর্থাৎ ব্রিটেন, ব্রাজিল, নাইজেরিয়া এবং চায়নার যে মূল রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন দেয়। এরকম প্রশ্ন আসতে পারে যে ব্রিটেনের কোনো একটা রাজনৈতিক প্রতিষ্ঠান দিল, সেই প্রতিষ্ঠানটা সম্পর্কে লেখো, বা এটাও দিতে পারে যে কোনো একটা রাজনৈতিক প্রতিষ্ঠান বিষয়ে ব্রিটেন আর ব্রাজিলের মধ্যে যে পার্থক্য, বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান রয়েছে যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে তুলে দিতে পারে যে এদের মধ্যে একটা পার্থক্য বা তুলনামূলক আলোচনা করো, এরকম প্রশ্ন কিন্তু দিতে পারে। ইউনিট 4-এ পার্টি অ্যান্ড পার্টি সিস্টেম ইন ব্রিটেন, ব্রাজিল, নাইজেরিয়া অ্যান্ড চায়না। পার্টি অ্যান্ড পার্টি সিস্টেম, দল ব্যবস্থা। দেখো ব্রিটেনের যে দল ব্যবস্থা, ব্রিটেনের দল ব্যবস্থা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এখান থেকে কিন্তু সিঙ্গেল এরকম প্রশ্ন আসতে পারে যে ব্রিটেনের যে দল ব্যবস্থা সেই দল ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। তাছাড়া কি দিতে পারে? চায়নার দল ব্যবস্থাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। চায়নার দল ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো বা দল ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো, দিতে পারে। আবার কি দিতে পারে? ব্রিটেন, ব্রাজিল, নাইজেরিয়া, চায়না দুটো ধরো দিল, বা 3টে বা 4টের যে দল ব্যবস্থা রয়েছে তার একটা তুলনামূলক আলোচনা করো, 10 নম্বরের কোশ্চেন হিসাবে কিন্তু দিয়ে দিতেই পারে। এইবার আসছি ইউনিট 5-এ, সিভিল সোসাইটি ইন ব্রিটেন। এই যে এই সিভিল সোসাইটি মানে হচ্ছে পৌর সমাজ, ব্রিটেনের যে পৌর সমাজ, ব্রিটেনের পৌর সমাজ সম্পর্কে লেখো, 6 নম্বরের কিন্তু একটা প্রশ্ন দিতে পারে। তার সাথে সাথে কাদের পড়তে হবে? ব্রাজিল, নাইজেরিয়া অ্যান্ড চায়না। তাহলে আমরা এই যে CC5 পেপারটা রয়েছে দেখতে পারলাম, তাহলে তোমরা CCPS 5-এ কি রয়েছে সিলেবাসে সেটা বুঝতে পারলে। এবার তোমাদের আমি বলি যে এই যে ভিডিওগুলো হচ্ছে এগুলো কিন্তু ফ্রি ভিডিও, এবং এই ফ্রি ভিডিওগুলো কিন্তু প্রত্যেকটা ইয়ারের হিসাবে আমাদের একটা প্লেলিস্ট তৈরি করা থাকবে ইউটিউবে, এবং সেই প্লেলিস্টে কিন্তু তোমরা সমস্ত রকম ফ্রি ভিডিও পেয়ে যাবে। এই যে চ্যাপ্টারগুলো আজকে তোমাদের বললাম, এই চ্যাপ্টার থেকেও বিভিন্ন প্রশ্ন আমরা পড়াবো, সেগুলো কিন্তু এই প্লেলিস্টে থাকবে। তার সাথে সাথে তোমাদের বলে রাখি যে আমরা একটা অনলাইন কোচিংয়ের ব্যবস্থা করছি, যেখানে পেইড কোর্স থাকবে, এবং সেখানে কি হবে, আমরা তোমাদের বিভিন্ন রকম মানে যতগুলো প্রয়োজনীয় প্রশ্ন রয়েছে সেগুলো তোমাদের নোট দেব, এবং সেই নোটের সাথে সাথে সেই নোটগুলো ধরে ধরে কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেব। তো এই যে পেইড কোর্সের বিষয়টা রয়েছে এটা জানার জন্য দেখো ডেসক্রিপশন বক্সে আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা এই বিষয়ে জানতে হলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করো, ঠিক আছে? তাহলে আমি CCPS 6টা শুরু করছি। দেখো CCPS 6 এখানে রয়েছে পার্সপেক্টিভ অন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ জনপ্রশাসনের বিষয়ে কিন্তু এই যে পুরো চ্যাপ্টারটা রয়েছে বা এই যে পুরো তোমাদের পেপারটা রয়েছে এখানে আমরা আলোচনা করব। এখানেও দেখো ব্লগ 1, 2, 3, 4 করে কিন্তু এখানেও 4টে ব্লগ, এবং প্রত্যেকটা ব্লগের 5টা করে ইউনিট রয়েছে। ব্লগ 1-এর ইউনিট 1-এ রয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ জনপ্রশাসন।
তার নেচার অ্যান্ড স্কোপ, অর্থাৎ জনপ্রশাসন বলতে কি বোঝায় সেটা সম্পর্কে কিন্তু আমরা এখানে জানব। তার সাথে সাথে জনপ্রশাসনের প্রকৃতি এবং তার পরিধি এই বিষয়টাও এখানে আলোচনা করব। এবং তোমাদের কিন্তু অনেক সময় এই প্রশ্নটা একটা ব্রড কোশ্চেন হিসাবে দিয়ে দেয় যে জনপ্রশাসনের প্রকৃতি এবং পরিধি সম্পর্কে আলোচনা করো। এবার আসছে ইউনিট 2 এ, সিগনিফিকেন্স অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ এ ডিসিপ্লিন, অর্থাৎ একটা শাস্ত্র হিসাবে জনপ্রশাসনের যে গুরুত্বটা রয়েছে সেটা কিন্তু তোমাদের পরীক্ষার সময় দিতে পারে। তাই এই প্রশ্নটা কিন্তু তোমাদের 10এও দিতে পারে, আবার কিন্তু তোমাদের এটা 6এও এই প্রশ্নটা দিতে পারে। পরের ইউনিটে দেখো আছে পাবলিক অ্যান্ড প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা জনপ্রশাসন বলতে কি বুঝি, তার সাথে সাথে প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন। প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন কাকে বলা হয় বা এর যে বৈশিষ্ট্যগুলো সেটাও কিন্তু আমরা এই চ্যাপ্টারটায় পেয়ে যাব। তার সাথে সাথে এই চ্যাপ্টারটা থেকে তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসে, সেটা হচ্ছে পাবলিক এবং প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশনের পার্থক্য লেখো। এই প্রশ্নটা 10 নম্বরে কিন্তু দিয়ে দিতে পারে, ঠিক আছে। এবার আসছে ইউনিট 4 এ, এভলিউশন অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ এই যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা জনপ্রশাসন সেটা কিভাবে বিকাশ লাভ করছে বা তার কিভাবে বিবর্তন হচ্ছে, এই বিষয়টা কিন্তু এই ইউনিট 4 এ আলোচনা করা হবে। এরপর আসছে ইউনিট 5, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন গ্লোবালাইজ এরা। এখন বিশ্বায়নের যুগ এবং এই যে বিশ্বায়ন সেটার প্রভাব জনপ্রশাসন শাস্ত্রেও পড়ছে। তাহলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন গ্লোবালাইজ এরা, এখানটায় আমরা দেখব যে এই বিশ্বায়নের যুগে জনপ্রশাসনের যে জনপ্রশাসনের ওপর যে প্রভাবটা পড়ছে বা বিশ্বায়নের যুগে জনপ্রশাসনের যে বিভিন্ন কাজকর্মগুলো বা তার যে গুরুত্বগুলো সেটাই কিন্তু আমরা এখানে দেখব। ব্লক 2তে চলে আসি। ইউনিট 1 এ আছে ক্লাসিক্যাল থিওরি, অর্থাৎ সনাতনী বা ধ্রুপদী তত্ত্ব। তার মিনিং জানবো, অর্থাৎ ধ্রুপদী তত্ত্বের অর্থ বিষয়ে জানবো এবং তার সাথে সাথে তার সিগনিফিকেন্স বা তার গুরুত্ব বিষয়েও কিন্তু এখানে আমরা আলোচনা করব। এই যে ক্লাসিক্যাল থিওরি রয়েছে, এই ক্লাসিক্যাল থিওরির গুরুত্ব বলতে মানে গুরুত্ব তোমাদের কিন্তু পরীক্ষার সময় দিতে পারে, একটা 6 নম্বরের বা 10 নম্বরের হিসাবেও দিতে পারে। এবার আসছে ইউনিট 2তে, সায়েন্টিফিক ম্যানেজমেন্ট বা বৈজ্ঞানিক ম্যানেজমেন্ট, এবং এটায় তোমাদের কার থিওরি পড়তে হবে, FW টেলর, ফ্রেডরিক উইনস্লো টেলর, ঠিক আছে। এখানে আমরা ফ্রেডরিক উইনস্লো টেলর তার যে সায়েন্টিফিক ম্যানেজমেন্টের থিওরি দিয়েছে সেই সম্পর্কে জানবো, তার বৈশিষ্ট্যগুলো এবং তার সাথে কিছু সমালোচনা সম্পর্কেও কিন্তু আমরা এখানে দেখব। চলে আসি ইউনিট 3তে, এখানে আসছে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট বলতে কি বোঝো, অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্টের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো এবং কাদের থিওরি পড়ব, গার্লিক, আরউইক এবং ফেয়ল। এই যে 3 জন তাত্ত্বিক দেখছো এদের কিন্তু ম্যানেজমেন্ট থিওরিতে অনেক বড় অবদান রয়েছে এবং আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্টে গার্লিক, আরউইক এবং ফেয়লের থিওরি কিন্তু পড়ব। এখানে ফেয়লের 14 প্রিন্সিপাল বলে একটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় দিতে পারে, যে 14 প্রিন্সিপাল বা ফেয়লের 14 প্রিন্সিপাল সম্পর্কে লেখো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের দিতে পারে, ঠিক আছে। তারপর আসছি ইউনিট 4 এ, ব্যুরোক্রেসি অর্থাৎ আমলাতন্ত্র। এখানে আমরা দেখব যে আমলাতন্ত্র বলতে কি বোঝায়, তার সাথে সাথেই আমলাতন্ত্রের যে বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে সেটা জানবো। তার সাথে সাথে এখানে কার থিওরি পড়ব, মার্কসের থিওরি, অর্থাৎ মার্কস আমলাতন্ত্র বলতে কি বুঝিয়েছেন সেই বিষয়টা কিন্তু আমরা ইউনিট 4 এ আলোচনা করব। চলে আসি ইউনিট 5 এ। ইউনিট 5 এ বলছে আইডিয়াল টাইপ অফ ব্যুরোক্রেসি, অর্থাৎ এই আমলাতন্ত্রের মধ্যেও তো একটা আইডিয়াল টাইপ থাকতে পারে, সেই যে আইডিয়াল টাইপ সেটা কে দিয়েছে, ম্যাক্স ওয়েবার। ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্র
প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা জায়গা। ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রের যে বৈশিষ্ট্যগুলো দিয়েছে সেটা আলোচনা করো, 10 নম্বরের আসতে পারে, অথবা এটাও কিন্তু 6 নম্বরের প্রশ্ন হিসাবে আসতে পারে। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের বৈশিষ্ট্য বা ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্র সম্পর্কে যা বলেছেন সেটা আলোচনা করো। তার সাথে সাথেই আমরা দেখব পোস্ট ওয়েবারিয়ান মডেল অফ ব্যুরোক্রেসি, অর্থাৎ ম্যাক্স ওয়েবারের পরবর্তী যারা রয়েছে তারা আমলাতন্ত্র সম্পর্কে কি বলেছেন বা তারা কিরকম আমলাতন্ত্রের তত্ত্ব বা মডেল তুলে ধরেছেন সেটা আমরা আলোচনা করব। চলে আসি ব্লক 3-তে। ব্লক 3 এর ইউনিট 1-এ রয়েছে নিও ক্লাসিক্যাল থিওরি, অর্থাৎ নিও ক্লাসিক্যাল থিওরি বলতে আমরা কি বুঝি তার মিনিংটা দেখব, যে নিও ক্লাসিক্যাল থিওরি বলতে কি বলা হয়েছে। তার সাথে সাথে এই নিও ক্লাসিক্যাল থিওরির সিগনিফিকেন্স বা তার গুরুত্বটা কিন্তু আমরা এই চ্যাপ্টারটায় পেয়ে যাব। এরপর আসছে ইউনিট 2, হিউম্যান রিলেশনস থিওরি, এলটন মেও। আচ্ছা, এখানে দেখো মে দেখাচ্ছে, এটা কিন্তু এলটন মেও হবে, ঠিক আছে। হিউম্যান রিলেশনস থিওরি এলটন মেওর একটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা থিওরি, এবং এলটন মেওর এই যে হিউম্যান রিলেশনস থিওরি এটা কিন্তু পরীক্ষার সময় 10 নম্বরের প্রশ্ন হিসাবে তোমাদের দিয়ে দেয়। তার সাথে সাথেই এই হিউম্যান রিলেশনস থিওরির এখান থেকে একটা প্রশ্ন আসে যে হথর্ন এক্সপেরিমেন্ট বা হথর্ন পরীক্ষার বিষয়ে তোমরা লেখো, যেটা এলটন মেও করেছিলেন, ঠিক আছে। এরপর চলে আসছি ইউনিট 3-তে, র্যাশনাল ডিসিশন মেকিং, অর্থাৎ এটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ, ঠিক আছে। র্যাশনাল ডিসিশন মেকিং বা যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ, সেই সম্পর্কে কার তত্ত্ব জানবো? হার্বার্ট সাইমন। অর্থাৎ সাইমন এই যে র্যাশনাল ডিসিশন মেকিং সম্পর্কে যে তত্ত্বটা দিয়েছে সেটা সম্পর্কেই কিন্তু আমরা এখানে দেখতে পাবো। চলে আসি ইউনিট 4-এ। ইউনিট 4-এ রয়েছে ইকোলজিক্যাল অ্যাপ্রোচ, অর্থাৎ পরিবেশগত তত্ত্ব, এবং এই পরিবেশগত তত্ত্বে এখানে কার থিওরি পড়তে হবে? সেটা হচ্ছে ফ্রেডরিক্সের প্রিজম শলা মডেল বলে একটা তত্ত্ব রয়েছে, সেটাও কিন্তু আমরা এখানে পড়ব। তারপর আসছে ইউনিট 5, ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ, অর্থাৎ ইনোভেশন এবং এন্টারপ্রেনিয়রশিপ বলতে কি বোঝায় সেটা কার থিওরি পড়ব? পিটার ড্রাকারের থিওরি কিন্তু এখানে আমরা পড়ব। এইবার আমরা ব্লক 4 মানে তোমাদের লাস্টের যে ব্লকটা রয়েছে সেটা দেখব, ঠিক আছে। ব্লক 4-এ কি রয়েছে? ব্লক 4-এ রয়েছে ইউনিট 1-এ পাবলিক পলিসি, অর্থাৎ জননীতি বলতে কি বোঝায়, জননীতির কনসেপ্ট বা জননীতির ধারণা, তার সাথে সাথে তার রেলিভেন্স বা তার গুরুত্ব এবং অ্যাপ্রোচেস, অর্থাৎ জননীতি বিষয়ে যে বিভিন্ন তত্ত্ব রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখব। সেকেন্ড ইউনিটে আসছি পাবলিক পলিসি বা জননীতি, তার ফর্মুলেশন, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইভ্যালুয়েশন, অর্থাৎ জননীতি কিভাবে গঠন হচ্ছে, সেটা কিভাবে বাস্তবায়ন বা রূপায়ণ করা হচ্ছে সেই বিষয়টা কিন্তু আমরা এখানে দেখব। চলে আসি ইউনিট 3-তে, নেচার অফ পলিসি সাইকেল বা নীতিচক্র। নীতিচক্র বলতে কি বোঝো, এই প্রশ্নটা কিন্তু তোমাদের 6 নম্বরে চলে আসতে পারে। তারপর আসছে ইউনিট 4, নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা নয়া জনপ্রশাসন। নয়া জনপ্রশাসন বলতে কি বোঝো এবং নয়া জনপ্রশাসনের বৈশিষ্ট্য, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। আর সবার লাস্ট ইউনিট হচ্ছে নিউ পাবলিক ম্যানেজমেন্ট বা নিউ পাবলিক ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়, এটা কিন্তু আমাদের দেখতে হবে, ঠিক আছে। এবার চলে আসি আমরা কোর কোর্স 7, সেখানটায় কি আছে আমাদের? পার্সপেক্টিভস অফ ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি, অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশনস বা আন্তর্জাতিক সম্পর্ক এবং বিশ্বের যে ইতিহাস সেটা সম্পর্কেই কিন্তু আমরা এখানটায় জানব। দেখো, ব্লক 1-এর ইউনিট 1-এ রয়েছে নেচার অ্যান্ড স্কোপ অফ ইন্টারন্যাশনাল রিলেশনস, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বুঝি সেটা দেখব। তার সাথে সাথে এর যে প্রকৃতি এবং এর যে পরিধি সেই বিষয়টাও কিন্তু আমরা এখানে আলোচনা করব, এবং এখান থেকে কিন্তু তোমাদের একটা বড় প্রশ্ন আসতে পারে আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি এবং পরিধি সম্পর্কে
একটা 10 নম্বরের প্রশ্ন বা সেটাকে ভেঙে 6 নম্বরের প্রশ্ন আসতে পারে। তারপর আসছে হিস্ট্রি অ্যান্ড আইআর। কি বলছে? ইমার্জেন্স অফ ইন্টারন্যাশনাল স্টেট সিস্টেম, অর্থাৎ আন্তর্জাতিক রাষ্ট্র ব্যবস্থা কিভাবে আসছে সেটা সম্পর্কে কিন্তু এখানটায় আমরা দেখব। তারপর ইউনিট 3তে আসছে প্রি ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি এবং সেই শান্তি চুক্তির আগে কি অবস্থা ছিল, ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির পর জাতিরাষ্ট্রের গঠন হয়েছিল বা জাতিরাষ্ট্রের উদ্ভব ঘটেছিল, কিন্তু তার আগে যে রাষ্ট্র ব্যবস্থা সেটা কেমন ছিল, প্রি ওয়েস্টফেলিয়ার যে বৈশিষ্ট্য সেটা কেমন ছিল, সেই বিষয়ে কিন্তু এখানে আমরা জানব। চলে আসছি ইউনিট 4-এ, ওয়েস্টফেলিয়া টু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এবার আসছে ওয়েস্টফেলিয়া, মানে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির পরবর্তী সময় থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত বিভিন্ন অবস্থা সম্পর্কে কিন্তু এই চ্যাপ্টারটাই আমরা দেখব। আর ইউনিট 5-এ দেখব পোস্ট ওয়েস্টফেলিয়া, অর্থাৎ ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির পরবর্তী সময়ের বিষয়ে কিন্তু আমরা এই চ্যাপ্টারটায় জানতে পারব। তারপর চলে আসি ব্লক 2-এর ইউনিট 1-এ, ক্লাসিক্যাল রিয়েলিজম, অর্থাৎ সনাতনী বাস্তববাদ। এখানে সনাতনী বাস্তববাদ বলতে কি বোঝায়, সনাতনী বাস্তববাদের বৈশিষ্ট্য কি, এটা একটা প্রশ্ন আসতে পারে। তার সাথে সাথে এই সনাতনী বাস্তববাদের একজন তাত্ত্বিক হচ্ছেন মর্গেনথাউ, হ্যান্স জে মর্গেনথাউ। এই হ্যান্স জে মর্গেনথাউয়ের 6 প্রিন্সিপাল অফ রিয়েলিজম বা তার বাস্তববাদের 6টি নীতি, এটা কিন্তু একটা 6 নম্বরের প্রশ্ন বা একটা 10 নম্বরের প্রশ্ন হিসাবে চলে আসতে পারে, তাহলে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এটা। তারপর ইউনিট 2-তে আসছে নিউ রিয়েলিজম, অর্থাৎ নয়া বাস্তববাদ। কেন বাস্তববাদ থেকে নয়া বাস্তববাদ হচ্ছে, নয়া বাস্তববাদের মূল বক্তব্য কি বা এর বৈশিষ্ট্য কি, এই বিষয়গুলো। তার সাথে সাথে নয়া বাস্তববাদের যে বিভিন্ন তাত্ত্বিকরা রয়েছেন তারা কি বলেছেন সেই বিষয়গুলো এই চ্যাপ্টারটাই আমরা দেখব। তারপর ইউনিট 3-তে দেখো মার্কসিস্ট অ্যাপ্রোচ, অর্থাৎ মার্কসীয় যে বিভিন্ন তত্ত্বগুলো রয়েছে, এবং এখানে আমরা কি দেখব, বিভিন্ন মার্ক্সবাদী তাত্ত্বিকরা এই আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে যেরকম তত্ত্বগুলো তুলে ধরেছেন সেটা কিন্তু এখানে আমরা আলোচনা করব। তারপর ইউনিট 4-এ আসছে ফেমিনিস্ট পার্সপেক্টিভ, অর্থাৎ নারীবাদী ধারা বা নারীবাদীরা কিভাবে আন্তর্জাতিক সম্পর্ককে ব্যাখ্যা করছে সেই বিষয়টা আমরা এখানে দেখব। আচ্ছা, এবার চলে আসি ইউনিট 5-এ। ইউনিট 5-এ আছে ইউরোসেন্ট্রিজম অ্যান্ড পার্সপেক্টিভস ফ্রম গ্লোবাল সাউথ, অর্থাৎ ইউরোসেন্ট্রিজম বা ইউরোকেন্দ্রিকতা কাকে বলা হয় সেটা সম্পর্কে জানব। তার সাথে সাথে এই যে গ্লোবাল সাউথ এই বিষয়টা কি সেটা সম্পর্কেও কিন্তু আমরা এখানে জানব। ব্লক 3-তে চলে আসি। ব্লক 3-এর ইউনিট 1-এ আছে ওয়ার্ল্ড ওয়ার 1 কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, প্রথম বিশ্বযুদ্ধের কারণ কি এবং প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল কি বা কনসিকুয়েন্সেস কি, এটা কিন্তু তোমাদের একসাথে 10 নম্বরে আসতে পারে, অথবা দেখা গেল শুধু কারণটা 10 নম্বরে দিল বা কারণটা 6 নম্বরে দিল, আবার কনসিকুয়েন্সেস বা ফলাফল এটাও কিন্তু তোমাদের 6 বা 10-এ এরকম দিতে পারে, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। তারপর ইউনিট 2-তে আসছে বলশেভিক রেভলিউশন অ্যান্ড ইটস সিগনিফিকেন্স। বলশেভিক বিপ্লব, আমরা জানি যে লেনিনের নেতৃত্বে বলশেভিক বিপ্লব হয়েছিল এবং সেটার গুরুত্ব কতটা, বিশ্ব রাজনীতিতে তার গুরুত্ব কতটা, সেটার বিষয় কিন্তু এই চ্যাপ্টারটায় আমরা দেখব। ইউনিট 3-তে আছে দ্য রাইজ অফ ফ্যাসিজম অ্যান্ড নাৎসিজম। ফ্যাসিবাদের জনক হচ্ছেন বেনিতো মুসোলিনি আর নাৎসিজম হচ্ছে হিটলারের। এইবার এই হিটলার আর মুসোলিনির যে ফ্যাসিজম এবং নাজিজম রয়েছে সেগুলো সম্পর্কে, মানে সেগুলোর কিভাবে উত্থান ঘটছে সেটা দেখব, তার সাথে সাথে তার বৈশিষ্ট্য এবং পতনের কারণগুলোও কিন্তু আমরা এই চ্যাপ্টারটায় পড়ব। ইউনিট 4-এ চলে আসি, ওয়ার্ল্ড ওয়ার 2 কজেস অ্যান্ড কনসিকুয়েন্সেস। এটাও কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 1-এর মতো এর কারণ এবং তার ফলাফল বা বিশ্ব রাজনীতিতে তার প্রভাবটা দিতে পারে একসাথে 10-এ অথবা ভেঙে ভেঙে 10-এ অথবা 6 নম্বরের ভেঙে ভেঙে কিন্তু দিতে পারে।
তারপর ইউনিট 5-এ আছে কোল্ড ওয়ার অর্থাৎ ঠান্ডা লড়াই। তার যে বিভিন্ন ফেজেস বা তার যে বিভিন্ন যে ধারাগুলো রয়েছে সেই ধারাগুলো কিন্তু তোমাদের ইউনিট 5-এ পড়তে হবে। এবার আসি ব্লক 4। ব্লক 4-এর ইউনিট 1-এ রয়েছে ক্রাইসিস ইন সোশ্যালিস্ট ব্লক অ্যান্ড কোল্যাপস অফ ইউএসএসআর। এই যে ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন, এটি সমাজতন্ত্রের একটা প্রকৃষ্ট উদাহরণ ছিল, খুব ভালো উদাহরণ ছিল। এবং কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে 1990 সময় থেকে কি হচ্ছে, এই যে ইউএসএসআর বা এই যে সোভিয়েত ইউনিয়ন রয়েছে সেখানে কিন্তু একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব দেখা দিচ্ছে, যার ফলে কিন্তু এখানে যে সোশ্যালিস্ট ব্লক যে রয়েছে বা সমাজতন্ত্র রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে পতনের মুখে যাচ্ছে। এবং ফাইনালি এই যে সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর ভেঙে কিন্তু খণ্ড খণ্ড অনেকগুলো রাষ্ট্র সৃষ্টি হচ্ছে, যার মধ্যে একটা রাষ্ট্র এখন কি রাশিয়া, তাই তো? তাহলে এখানে আমরা এই যে সোশ্যালিস্ট ব্লকের যে ক্রাইসিসগুলো মানে ইউএসএসআর পতনের মূলে যে কারণগুলো রয়েছে সেটা কিন্তু জানবো। ইউনিট 2-তে আসি পোস্ট কোল্ড ওয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড এমার্জেন্স অফ আদার সেন্টার্স অফ পাওয়ার। অর্থাৎ এখানে আমরা কি দেখব, যে এই যে ঠান্ডা লড়াই তো শেষ হয়ে যাচ্ছে সোভিয়েত ইউনিয়নের পতনের সাথে সাথে, তার সাথে সাথে কি হচ্ছে, তার পরবর্তী যে বিভিন্ন শক্তি গড়ে উঠছে, তারপরে যে ছোট ছোট বা বড় বড় যে বিভিন্ন শক্তি গড়ে উঠছে সেগুলো সম্পর্কে কিন্তু আমরা এখানে আলোচনা করব। ইউনিট 3-তে রয়েছে দ্য এমার্জেন্স অফ দ্য থার্ড ওয়ার্ল্ড অর্থাৎ তৃতীয় বিশ্ব, এবং তৃতীয় বিশ্ব উদ্ভবের পিছনে যে কারণ সেটা আলোচনা করো। এটা কিন্তু পরীক্ষায় 10 নম্বরে দিতে পারে বা 6-এ দিতে পারে। ইউনিট 4-এ রয়েছে ডেভেলপমেন্টস ইন্টারন্যাশনাল রিলেশন সিন্স 9/11। 9/11-তে কিন্তু ইউএসএতে একটা সন্ত্রাসবাদী হামলা হয়েছিল এবং সেখানে দেখাচ্ছে যে এই 9/11 সময় থেকে যে আন্তর্জাতিক সম্পর্ক ছিল বা তার সময় থেকে যে আন্তর্জাতিক সম্পর্কে তার পরবর্তী সময় থেকে যে উন্নয়ন হচ্ছে সেটা সম্পর্কে কিন্তু আমরা এখানে দেখব। ইউনিট 5-এ রয়েছে রাইজ অফ ইসলাম অ্যান্ড ইটস ইম্প্যাক্ট ইন ইন্টারন্যাশনাল রিলেশনস, বা ইসলামের কিভাবে ইন্টারন্যাশনাল রিলেশনসের ওপর যে কী প্রভাব পড়ছে সে বিষয়টা কিন্তু আমরা এখানে জানব। তার সাথে সাথে তার কিভাবে উদ্ভব ঘটছে এবং সে আন্তর্জাতিক সম্পর্কে কতটা প্রভাব বিস্তার করছে সেই বিষয়টা আমরা এখানে দেখব। তাহলে তোমরা আশা করি 5, 6, 7 এই 3টে পেপার বুঝতে পারলে। এবার তোমাদের আমি মার্কস ডিস্ট্রিবিউশনটা বলি। তোমাদের গ্রুপ এ আর গ্রুপ বি এই দুটো গ্রুপ থাকবে প্রশ্নে। গ্রুপ এতে তোমাদের মোট 4টে প্রশ্ন থাকবে 10 নম্বরে, যেখান থেকে তোমাদের কিন্তু দুটো প্রশ্ন করতে হবে, যে কোনো দুটো প্রশ্ন 4টে প্রশ্ন থেকে করতে হবে, যার মান হচ্ছে 10। এবং এখানে তোমাদের শব্দ সংখ্যা থাকবে 250টা বা 250টা। আর থাকবে তোমাদের গ্রুপ বি। গ্রুপ বি থেকে তোমাদের মোট 10টা প্রশ্ন আসবে। এই 10টা প্রশ্ন থেকে তোমাদের যে কোনো 5টা প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, যার মান থাকবে হচ্ছে 6। তাহলে বুঝতে পারছো মোট 14টা প্রশ্ন, এখানে 4টে এবং এখানে 10টা, এবং এই এখানে কি বলছে 4টে থেকে 2টো আর 10টা থেকে 5টা করতে হবে। আর এই যে তোমাদের 6 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেখানে তোমাদের ওয়ার্ড লিমিট হবে 120টা। তাহলে আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো, সিলেবাসটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবং তোমরা যদি এই যে এই ক্লাসগুলো সব ফ্রিতে পেয়ে যাবে, এবং এই যে এই ক্লাসগুলো তোমরা পাওয়ার জন্য আমরা যে নতুন নতুন আপডেট করব সেটার জন্য আমাদের এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তাহলে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব তোমরা কিন্তু সেই ভিডিওগুলো পেয়ে যাবে। তার সাথে সাথে আমাদের যে অনলাইন কোর্স রয়েছে সেই অনলাইন কোর্সের বিষয়ে জানতে গেলে ডেসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো রয়েছে ফোন নাম্বার, সেগুলোতে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য আসি।